আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। ভূমির চিবুক ছুঁয়ে মুখ উঁচু করলেন গুলবাহার। বিজ্ঞ দৃষ্টিতে চেয়ে রইলেন বেশ অনেকটা সময়। এরপর মাধুরীর দিকে তাকালেন, কিছু একটা ইশারা করলেন মাধুরী। গুলবাহার এবার জিজ্ঞেস করলেন, তা মেয়ে তোমার নাম কি? নিচু স্বরে ভূমি বলল, ওয়াজিহা মেহরাব ভূমি। শুনলাম তোমার মা নাকি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে, তোমার বাবা নাকি থাকতেও নেই, আরো অনেক কথাই শুনলাম। মহিলার কথায় কষ্ট পেল ভূমি। চকিত দৃষ্টিতে একবার তাকালো প্রলয়ের দিকে, এরপর আরেকটি বার তাকালো মাধুরীর দিকে। মাধুরী হাসছেন, তার মানে এইসব কথা তিনি ওনার মাকে জানিয়েছেন। ভূমির খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো আজ। বৈঠকখানায় পিনপতন নীরবতা। নীরবতা ঘুচিয়ে প্রলয় তার নানুমণিকে বলল, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না নানুমণি। আমি তোকে কখন অপমান করলাম? আমার বউকে অপমান করা মানে আমাকেও অপমান করা। আর কিচ্ছু বলতে পারলেন না গুলবাহার। এত যুক্তি দিয়ে কথা বলা ওনার মোটেও পছন্দ নয়, তবুও প্রলয়ের কথার উপর কথা বলতে পারলেন না। কখনো বলেনও না। প্রলয় যে ওনার বড্ড স্নেহের। মাধুরীর মুখটা আধারে ছেয়ে গেল। ভূমির চুপসে যাওয়া মুখটা দেখে মজা লুটছিলেন তিনি। এরই মাঝে ইরাকে সঙ্গে করে নিয়ে এসেছে অর্পণ। নীরবতার মাঝে আবারও হৈহুল্লোড় শুরু হয়ে গেল। ইরাকে দেখে ফিরোজা খুব বেশি খুশি হয়ে গেলেন। এত এত মানুষের মাঝে নিজেকে একা মনে হলো ভূমির। প্রলয় ছাড়া আর কেউ নেই আজ তার পাশে। ছোটবেলা থেকে বাবা নামক বটবৃক্ষের অভাব তাকে কুড়ে কুড়ে খেয়েছে। বাবা না থাকার হাহাকার হৃদয়কে শ্রদ্ধা সহস্রাধিক ক্ষত বিক্ষত করেছে। এদিকে ইরাকে সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছেন ফিরোজা। অর্পণের কাজিনদের সঙ্গে খুব হেসে খেলে ইরা সবার মাঝে। ভূমিকে তার খেয়ালই নেই। চুপিসারে ভূমি সিঁড়ি ভেঙে নিজের ঘরে চলে গেল। কেউ তার দিকে খেয়ালই করলো না। ঘরে এসে কয়েক ফোঁটা অশ্রু বর্ষণ হলো মৃগ নয়নার অক্ষিকটর হতে, কিন্তু মন খুলে কাঁদতে পারলো না মেয়েটা। দরজার সামনে এসে দাঁড়িয়ে ঘরে ঢোকার জন্য অনুমতি চাইছে প্রলয়। অন্য দ্বারা চোখ মুখ মুছে একটিবার আয়না নিজেকে পর্যবেক্ষণ করলো। অনুমতি পেয়ে ঘরের ভেতর প্রবেশ করলো প্রলয়। সে জানে ভূমির এখন মন খারাপ, কেঁদেছেও হয়তো মেয়েটা। মুখটা কেমন লালাপ হয়ে রয়েছে, ঘন আঁখি পল্লবও কেমন সিক্ত। ভূমি বিছানার পাশের টেবিলটার সামনে দাঁড়ালো, পানি পান করে সেখানেই দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে অন্য কোনো ব্যাপারে কোনো কথা বলতে চাইছে না প্রলয়। যে কথাগুলো শুনে মেয়েটার মন বিষিয়ে যাবে। ভূমির মন ভালো করার জন্য প্রলয় গিয়ে বিছানায় শুয়ে পড়ল, বুকে হাত রেখে বলল, দুদিন ধরে তুমি আমাকে একটুও সময় দিচ্ছ না বউ। আমার শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিয়েছে। আপনার কি শরীর খারাপ করছে? ভাইয়াকে ডাকবো? মুহূর্তেই ব্যস্ত হয়ে উঠল ভূমি। তাড়াহুড়ো করে বিছানা থেকে নামবার জন্য উদ্যত হলো। প্রলয় তার হাতটা ধরে ফেলল, গম্ভীর স্বরে বলল, এত বোকা কেন তুমি? বেশ বুঝতে পারছি কয়েক বছরে আমার বাসর করা হবে না। লোকটার এহেন লাগামহীন কথাবার্তায় লজ্জায় অভিভূত অঙ্গনার পা দুটো থেমে গেল। ভূমিকে টেনে নিজের উপরে ফেলে দিল, আটকে নিল শক্তপোক্ত বাহু বন্ধনে। প্রলয়ের সান্নিধ্যে এসে কষ্টগুলো মূর্ছা গিয়েছে। দুজনের দৃষ্টি বিনিময় হলো। প্রলয় পুনরূপ বলল, কেন বোঝো না? তুমি আমার ভীষণ শখের, ভালোবাসি বউ। তোমার নারী মন কেন এই অনুভূতিটা বুঝতে পারে না? ভূমি বুঝলো লোকটা তার মন ভালো করার চেষ্টা করছে। তা না হলে তার মতো উটকো ঝামেলাকে কেই বা ভালোবাসবে। নিজের প্রতি বিতৃষ্ণা এসে গিয়েছে তার। প্রলয়ের উপর থেকে সরে গেল ভূমি। দুজনে উঠে বসলো। প্রলয় কিছু বলতে নিবে তার আগেই ভূমি বলে উঠল, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি নিচে যাচ্ছি। ভূমি যে নিজেকে আড়াল করার চেষ্টা করছে তা বেশ বুঝলো প্রলয়। কিছুক্ষণ আগেও তো মেয়েটা মুচকি হেসেছিল তার কথাতে, কিন্তু মন খারাপ হলো। কথাটা বলার সময় মেয়েটা তার দিকে তাকালো না পর্যন্ত। তমসাচ্ছন্ন অম্বল ম্লান করে দীর্ঘ প্রহর কেটেছে। বৈঠকখানায় লোক সমাগম ভীষণ। একে একে সবাই ঠিকই চলে এসেছে। গ্রাম থেকে কিছুক্ষণ আগে মোড়ল বাড়ির প্রত্যেকেই এখন মালঞ্চনীরে এসে পৌঁছেছে। মেহরাব শিকদারও চলে এসেছেন ওনাদের সঙ্গে। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলেন না, যে মহুয়া
কেন সঙ্গে এসেছেন। পরক্ষণে ভাবলেন হয়তো মানবতার খাতিরে বাড়ির পরিচারিকাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন শাহাদাত মরদ। তারপরও একটা কিন্তু রয়েই যায়। সেই কিন্তুটা হচ্ছে মহুয়ার মেয়ে। কই, মহুয়ার তো একা এসেছে, তার মেয়ে কোথায়? মহুয়ার মেয়ের কথা ভেবেও কোনো কাজ নেই ওনার। তাই সকল ভাবনা দূর করে সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন মেহরাব শিকদার। এরপর ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে চলে গেলেন। কতগুলো দিন পর আমাকে চোখের সামনে দেখেছে ভূমি। অতিমাত্রায় খুশিতে কান্না করে দিল মেয়েটা। মায়ের প্রতি অভিমান বাড়ল। কেন তাকে বিয়ে দিলেন? কেন নিজের থেকে আলাদা করে দিলেন? গ্রামে তো দিব্যি দুজনের দিন কেটে যেত। সমস্ত অপ্রতুলতার মাঝেও দিনগুলো তো আনন্দেই কাটত, অশ্রুপ্লুত। ঝাপসা চোখে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো সে। তার পেছন পেছন প্রলয় এসেছে। বৈঠকখানায় পৌঁছেছে। মহুয়াকে জাপটে ধরেছে গিয়ে ক্রন্দনরত কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন আছো আম্মা? তুমি এমন শুকিয়ে গিয়েছো কেন? খুশি মনে মেয়েকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে মহুয়া বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মা, অনেকদিন পর দেখছি তো তাই এমন মনে হচ্ছে। উপস্থিত সকলে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওদের দিকে। ছোট সদস্যরাও এখানেই রয়েছে। পূর্ণতা, পুষ্পিতা, তাদের মামাতো ভাই রাফি, অর্পণের মামাতো কাজিন ভাই বোন লাম আর লামিয়া। তার খালামণিরও কোনো সন্তানাদি নেই, তবুও তারা দিব্যি আছেন। রাফি আর অর্পণ সমবয়সী, পেশে পুলিশ। লাম আর লামিয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সাদাত মোরল মহুয়াকে ভূমির মা হিসেবে সকলের কাছে পরিচয় করে দিলেন। ক্লান্ত হয়ে বাড়ি ফেরার মেহরাব শিকদার তখন নিজের ঘরে ছিলেন, যে কারণে ভূমির পরিচয় ওনার জানাই হলো না। মেহমানদের জন্য 4টে কামরা খুলে দেওয়া হলো। মেয়েদের জন্য 2টো ঘর আর পুরুষদের জন্য 2টো ঘর। মহুয়ার সঙ্গে কুশল বিনিময় করে ফিরোজা রান্নাঘরে চলে গেলেন। বাড়িতে এতগুলো মানুষ, রাতের খাবার তো তৈরি করতে হবে। ওনার পেছন পেছন ফাহমিদা আর রাবিয়াও চলে গেলেন সাহায্য করতে। মাধুরী ঠায় ওনার মায়ের সঙ্গে বসে রইলেন। বাড়ির পুরুষেরা এখনো বৈঠকখানায় নেই। আসর জমেছে নিচতলার একটি কামরায়। সাদাত মোরলও তাদের সঙ্গে গেলেন। এখানে পুরুষ মেহমানগণ থাকবেন। এদিকে ভূমির পাশে দাঁড়িয়ে রয়েছে প্রলয়। সে এগিয়ে গিয়ে মহুয়ার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আসতে কোনো অসুবিধে হয়নি তো? না বাবা, তোমরা সবাই ভালো আছো তো? জি, আমরা সবাই ভালো আছি। আপনাদের বিশ্রাম নেওয়া প্রয়োজন। প্রলয়কে মহুয়ার সঙ্গে হাসি খুশি কথা বলতে দেখে মনে মনে খুবই ক্রুদ্ধ মাধুরী। তাতে দত চেপে ক্রোধ সংরোপণ করছেন তিনি। নিজের মাকে রেখে ওই মেয়েটার মাকে নিয়ে এত আদিক্ষেতা সহ্য হলো না ওনার। এটা দেখে গুলবাহার বলেন, শাশুড়িকে পেয়ে মাকে ভুলে যেও না নানু ভাই। কথাটা পছন্দ হলো না প্রলয়, কিন্তু সে কিছুই বলল না। নাজমা নিজে থেকেই বললেন, বড়দের মাঝে কথা বাড়ল না প্রলয়, তারা নিজেরাই সব ঠিক করে নেবে, এমনটা তারই ভাবনা। রান্নাঘর থেকে সবটা শুনলেন ফিরোজা। মাধুরীর দিনকে দিন কেমন রুক্ষ হয়ে উঠেছে। এতটা স্বার্থপর তো উনি ছিলেন না। ইন্ডিয়ান সিরিয়ালের বিরূপ প্রভাব পড়েছে ওনার উপর। তিনি রান্নাঘর থেকে কিছু উচ্চস্বরে বলেন, বেয়ান, আপনারা ঘরে গিয়ে বিশ্রাম নিন, অনেকটা পথ তো জার্নি করে এলেন। কথাটা উচ্চস্বরে বললেন যাতে করে ওনারা শুনতে পারেন। প্রলয় ও ফিরোজার কথায় সায় জানালো। ওনাদের ব্যাগগুলো সে নিজেই তুলে নিল ঘরে রেখে আসার জন্য। ভূমি তার মায়ের হাতটা শক্ত করে ধরে রেখেছে। মমতাময়ী স্নেহমাখা হাতটা অনেকদিন পরে ধরার সৌভাগ্য হলো তার। রাত 12:30। ফিরোজা একা হাতে সব দিক সামলে উঠতে পারছে না। বাড়িতে 20-এরও অধিক মানুষ, সব কাজ সাবিনার উপর রাখাটাও তো কেমন দেখায়। ফাহমিদা আর রাবিয়াও কাজে হাত লাগিয়েছেন। তবে মাধুরী ভাইয়ের স্ত্রী এই বাড়িতে আসার পর ঘর থেকে বের হননি। বেশি মানুষের মাঝে নাকি ওনার অস্বস্তি হয়। ইতিমধ্যে অনেকে ঘুমিয়ে পড়েছে। হসপিটাল থেকে 2 দিনের ছুটি নিয়েছে অর্পণ। প্রলয় আজ পার্টি অফিসে গিয়েছিল, তবে তাড়াতাড়ি ফিরেছে। তার নানুমণিকে নিয়ে এসেছে। অনেকক্ষণ ধরে কাজ করছিলেন বিধায় ফিরোজা জোর করে ভূমিকে ঘরে পাঠিয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর পরে চলে এসেছিল প্রলয়। ছাদে ছোটদের আড্ডা চলছে। ছোটবেলা থেকেই তার এসব মোটেও পছন্দ নয়। বাকিদের মতো সবার সঙ্গে খুব সহজ হতে পারে না সে। তবে এরা সবাই তো তার পরিবারের সদস্য, কিন্তু একা সময় কাটাতে ভীষণ ভালো লাগে তার। তাই সে ঘরে অপেক্ষা করছে তার ভূমি কন্যার জন্য। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলো একবার।
বিছানা শুয়ে একবার এপাশ তো আরেকবার ওপাশ করছে। এরই মাঝে ঘরে প্রবেশ করলো ভূমি। তাকে দেখা মাত্র আড়মোড়া ভাঙলো প্রলয়। ভূমিকে আজ খুবই চঞ্চল মনে হচ্ছে। মেয়েটা যেন প্রাণ ফিরে পেয়েছে। মেয়েটার হাস্যজ্জ্বল মুখটা বড্ড ভালো লাগে। কখনো এতটা ছটফটে দেখেনি প্রলয়। উঠে বসে ভূমিকে জিজ্ঞেস করলাম। বিবি সাহেবাকে আজ ভীষণ খুশি খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? ভূমি দরজা আটকে বিছানায় গিয়ে বসলো। ক্ষীণ হেসে পড়ল। আম্মাকে পেয়ে আমার ভীষণ আনন্দ লাগছে। আর তোমার এই আনন্দটাই আমার খুব প্রিয়। পূর্বাকাশে নবোদিত অরুণের ছটা সমগ্র অম্বর জুড়ে। পাখিদের কিচিরমিচির কলরবে ঘুম ভেঙেছে ভূমে। ঘড়িতে একবার সময় দেখে নিল সে। সকাল 7:30 বাজছে। বারান্দায় দুটো চড়ুই পাখি বাসা বেঁধেছে। প্রতিদিন সকালে তাদের কিচিরমিচিরে ঘুম ভাঙে তার। ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছিল ভূমি। ঝটপট উঠে পড়ল। ঘরটা গুছিয়ে হাত মুখ ধুয়ে নিল সে। এরপর ঘর থেকে বেরিয়ে গেল। প্রলয় এখনো ঘুমাচ্ছে। আজ মনে হয় না সে কোথাও বের হবে। কাল এ বাড়িতে অনুষ্ঠান রয়েছে। মাথায় ওড়না পেঁচিয়ে বাড়ি সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো ভূমি। অনেকটা সময় মায়ের সঙ্গে কাটালো। শান্তি লাগছে ভীষণ। এরপর ভূমি ঘরে এসে দেখলো প্রলয় এখনো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। লোকটা কি আসলে এতটা ঘুম কাতরে? কই, চাচিমার কাছে তো শুনেছে প্রলয় খুব সকাল সকাল ঘুম থেকে উঠে। ভূমি প্রলয়ের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে ডাকতে শুরু করলো। কিছুটা নড়েচড়ে আবারও ঘুমে তলিয়ে গেল প্রলয়। এবার তার বাহুতে ঝাঁকিয়ে ডাকতে শুরু করলো। এমপি মশাই, আপনি এখনো ঘুমোচ্ছেন? উঠুন তাড়াতাড়ি, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ঘুমু ঘুমু ভারী কণ্ঠে প্রলয় বলল। আজ আমার শরীরটা ভালো লাগছে না। ভূমির প্রলয়ের কপালে হাত রাখলো। না, যত নেই। তাহলে কি হলো লোকটার? ভূমি কিছুটা ব্যস্ত হয়ে প্রলয়কে জিজ্ঞেস করল। আপনার কি খুব বেশি খারাপ লাগছে? আমি কি ভাইকে ডাকবো? প্রলয় মনে মনে কয়েকটা কথা আওড়ালো। কথাগুলো এমন যে এসেছে ভাইয়ার দুলালি। প্রলয়কে চুপ থাকতে দেখে ভূমি আবারও জিজ্ঞেস করল। কি হলো? কিছু বলছেন না কেন? অর্পণকে ডাকতে হবে না, তুমি আমার খাবারটা ঘরে নিয়ে এসো, বেশি করে নিয়ে আসবে। আমার প্রচুর খিদে পেয়েছে, সব কিছু দ্বিগুণ নিয়ে আসবে। খিদে পেলে আমি অনেক খাই। থাম মেরে রইল ভূমি। লোকটা তার ব্যস্ততাকে তোয়াক্কা না করে খাবার নিয়ে আসতে বলছেন। ভূমিকে এভাবে বসে থাকতে দেখে মুখের সামনে তুড়ি বাজালো প্রলয়। চমকে উঠে তাকালো ভূমি। এরপর ঘর থেকে বেরিয়ে গেল প্রলয়। বিছানা ছেড়ে ছটপট ফ্রেশ হয়ে এলাম। সকলে এরই মাঝে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মিনিট 5 পর ট্রেতে করে খাবার নিয়ে ঘরে প্রবেশ করলো ভূমি। প্রলয় বিছানায় বসে রয়েছে। ভূমি তাড়া দিয়ে বলল। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি বেরিয়ে রাখছি। প্রলয় বলল। আমি ফ্রেশ হয়ে এসেছি। ভূমি খাবার প্লেটটা প্রলয়ের দিকে এগিয়ে দিল। প্রথম লোকমা নিজে না খেয়ে ভূমির মুখের সামনে তুলে ধরল প্রলয়। প্রলয় ইচ্ছে করে বেশি করে খাবার আনিয়েছে, দুজনে একসঙ্গে খাবে বলে। সময় অতিবাহিত হলো। ভূমি একই ভঙ্গিতে জ্যাপ করে তার এমপি মশাইয়ের মুখ পানি চুয়ে এলো। প্রলয় বলল। অপেক্ষা করা আমার মোটেও পছন্দ নয় ভূমিকন্যা, ঝটপট হা করো। ভূমি খাবারটা মুখে নিল। প্রলয় জোড়াজুড়িতে ভূমিও তার সঙ্গে খেয়ে নিল। সে এবার বুঝতে পারলো প্রলয়ের মতিগতি। দুপুর। নিচতলার ঘরে একাই রয়েছেন মহুয়া। রান্নাঘর থেকে এদিক সেদিক পর্যবেক্ষণ করছে ভূমি। এখন কেউ নেই এখানে। দুপুরে খাবার খেয়ে কেউ হয়তো ঘুমাচ্ছে, আবার কেউ হয়তো নিজেদের ঘরে রয়েছে। বাইরে ডেকোরেশনের কাজ চলছে, কয়েকজন হয়তো সেখানেও রয়েছে। মালঞ্চ মরিচ বাতি দিয়ে সাজানো হচ্ছে। কাউকে বৈঠকখানার কাছে দেখতে না পেয়ে ভূমি তার মায়ের কাছে চলে গেল। বিছানায় বসেছিলেন মহুয়া। সে গিয়ে দরজা আটকে দিল। আকস্মিক এমন হওয়ায় কিছুটা ঘাবড়ে গেলেন মহুয়া। পর করে নিজেকে সামনে নিয়ে বলেন। এভাবে কেউ দরজা লাগায়? বাকিরা দেখলে ভাবে আমি তোকে কুমন্ত্রণা দিচ্ছি। কোন রকম বনিতা ছাড়াই ভূমি জিজ্ঞেস করলো। আম্মা, আমার বাবাকে? একটা অতীত, একটা সত্যি ভূমির জীবনটাকে পাল্টে দিয়েছে। বাবা থাকতেও ছোট্ট থেকে অনাথের মতো বড় হয়েছে। কত শত অপ্রতুলতার মধ্য দিয়ে গিয়েছে। এমনটাও দিন গিয়েছে ঘরে খাবার ছিল না, শুকনো চিড়া মুড়ি খেয়ে রাত কাটিয়েছে। মা মেয়েতে মিলে পান করার মতো পানি পর্যন্ত কেউ দিতে চাইতো না। সকলের লাঞ্ছনা নীরবে সহ্য করেছে। মনিকে ছাড়া তার আর কোনো বন্ধু ছিল না। স্কুলে কেউ তেমন মিশত না। সকলে জারজ জারজ বলে দূরে সরিয়ে দিত। তার আজও মনে পড়ে, গ্রামে আজিজ মাস্টারের মেয়ের বিয়ে ছিল। জামাল কাকাদের পাশের বাড়িটাই তাদের।
ভূমি কখনো বিয়ে বাড়িতে যায়নি, বিয়ে বাড়ির পরিবেশ কেমন হয় জানা নেই তার। খুব ইচ্ছে হয়েছিল বিয়ে বাড়ি দেখার, কৌতূহল চাপিয়ে রাখতে না পেরে আমাকে না জানিয়ে চলে গিয়েছিল আজিজ মাস্টারের বাড়িতে। গ্রামবাসী অনেকে নিমন্ত্রিত ছিল সেখানে। তাকে দেখা মাত্র সেদিন তেড়ে এসেছিলেন রমিজা। প্রতিবেশী হবার দরুন তিনিও নিমন্ত্রিত ছিলেন। সেদিন কম অপমান করেননি তিনি। হাবাতে গোগ্রাসে গিলতে এসেছে এমন কথাও শুনতে হয়েছিল তাকে। বাকিরা মজা লুটেছিল। মহুয়া এসব ব্যাপারে কিছুই জানতেন না। সেদিন কাঁদতে কাঁদতে বাড়িতে ছুটে এসেছিল ভূমি। আজও মনে পড়লে তার ভীষণ কান্না পায়। 18 বছর বয়সে কম কথা শুনতে হয়নি তাকে, আমাকেও কম কথা শুনতে হয়নি। আর এইসব কিছুর জন্য শুধুমাত্র একটা মানুষ দায়ী। এই জীবনে কখনো সেই মানুষটাকে সে ক্ষমা করবে না। বাবারা বুঝি এমনই হয়, নিজের সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগে মেরে ফেলতে চায়। ঘৃণায় জর্জরিত হলো অঙ্গনার কোমল হৃদয়। মহুয়ার কাছ থেকে সত্যিটা শোনার পর নিজেকে আর স্থির রাখতে পারল না ভূমি। আমার চোখ মুখের দিকে তাকাতে পারছিল না সে। খুব করে উপলব্ধি করেছিল মহুয়া কাঁদছেন। আমার ক্রন্দনরত মুখটা কি করে দেখবে সে। দৌড়ে সেখান থেকে প্রস্থান নিয়েছিল ভূমি। ঘরের দরজা চাপিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়। নিজেকে ঘৃণা হচ্ছিল খুব, শুধুমাত্র তার জন্য। আমার জীবনটা এতটা কষ্টের। সে যদি এই নিকৃষ্ট পৃথিবীতে না আসতো তাহলে তার আম্মাকে জীবন নামক লড়াইয়ে নামতে হতো না, আর না মানুষের কটু কথা নীরবে হজম করতে হতো। খুব কাঁদছে ভূমি, বারবার নিজেকে দেখছে আর ঘৃণায় মুখ সরিয়ে নিচ্ছে। চোখে মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। এরই মাঝে ঘরে এসে ভূমিকে এভাবে কাঁদতে দেখে ঘাবড়ে গেল প্রলয়। দ্রুত পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাঁটু কেড়ে বসল। ভূমি নিচ থেকে জড়িয়ে ধরেছে প্রলয়কে। অর্ধাঙ্গিনীর এহেন কাণ্ডে অবাক হলো প্রলয়। শান্ত স্বরে জিজ্ঞেস করল, এভাবে কাঁদছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। চোখ মুখ ফুলে লাল টমেটো হয়ে গিয়েছে। নিজের বক্ষস্থল থেকে ভূমির মুখখানা তুলল প্রলয়। মেয়েটার হঠাৎ কি হলো, কেন এত কাঁদছে বুঝতে পারছে না প্রলয়। কিছুই বলছেও না ভূমি, এমনকি চোখের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। ভূমির মাথা ঘুরছে, দেহে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। ক্রমশ নিস্তেজ হয়ে আসছে শরীরটা। প্রলয় আবারও জিজ্ঞেস করল, কেন কাঁদছো ভূমিকন্যা? কেউ তোমাকে কিছু বলেছে? আমাকে বলো, তোমার কি শরীর খারাপ লাগছে? ভূমি মুখ ফুটে কিছু বলতে পারল না, অথচ তার অনেক কিছু বলার ছিল। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, কেন তার আম্মার সাথে এত বড় অন্যায়টা হলো? কেন তাকে সমাজের কাছে জারজ সন্তান হিসেবে পরিচিত হতে হলো? কি অন্যায় ছিল তার আম্মার? কি অন্যায় ছিল সেই অনাগত বাচ্চাটার? জন্মের আগেই কেন পরিচয়হীন হতে হলো? আবারও কাঁদতে শুরু করলো ভূমি। প্রলয় আরও একবার ঘাবড়ে গেল। বেশি কাঁদলে তো মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বাড়ি ভর্তি মেহমান। ভূমিকে নিজের সঙ্গে জাপটে নিল। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে প্রলয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যদি এমন হতো প্রেয়সীর হৃদয় হতে সকল বিষণ্ণতা গ্লানি নিংড়ে নিতে পারত। ভূমির মাথাটা বুকে আগলে নিল প্রলয়। মেয়েটার কান্নার বেগ কিছুটা কমেছে, কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে হাতের বাঁধন। ভূমির মুখটা তুলতে প্রলয় বুঝতে পারল মেয়েটা অচৈতন্য হয়ে পড়েছে। আলগোছে পাজা খুলে তুলে বিছানায় শুইয়ে দিল সে। ঘুমের ঘুরেও হিচকি তুলছে হুট করে। কি হলো ভূমির? কেন এইভাবে কাঁদছিল? জ্ঞান ফিরুক, তাহলেই জানতে চাইবে। ভূমির চুলে হাত বুলিয়ে দিচ্ছে প্রলয়। বিকেলে ছাদে নাচের রিহার্সাল হচ্ছে। পূর্ণতা পুষ্পিতার পরশু থেকে মাধ্যমিক পরীক্ষা। তার আপাতত এসবে নেই। কেউ তাদের জোরও করেনি। বেচারিদের তো দম ফেলারও সময় নেই। অর্পণ আর ইরা একটা গানে নাচবে। আগে থেকে ঠিক করে রেখেছিল আরশ, রাফি, লাম আর লামিয়া গ্রুপ ডান্স করবে। দুটো দল ভাগ হয়ে গিয়েছে। কাপল ডান্স করবে অর্পণ ইরা। রোমান্টিক হিন্দি গানে নাচছে। অর্পণের তালে তাল মেলাচ্ছে ইরা। কিন্তু হঠাৎ করেই একটা স্টেপ ভুল করে বসেছে। পড়ে যেতে নিলে অর্পণ তাকে ধরে ফেলে। ইরাকে রাগানোর জন্য টিটপুনি কেচে বলা, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনি চুপ থাকুন, আপনাদের ছাদ ভালো না তাই আমি নাচতে পারছি না। এখন তো এই কথা বলবে। পেংচি কাটলো ইরা। এবার আর মজা নয়। অর্পণ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, এই গানে তুমি কমফোর্টেবল তো? হাই তুলে ইরা বলা, কমফোর্টেবল। টাইম ব্রেক চলছে। হাঁপিয়ে উঠেছে ওরা। কাল সন্ধ্যাবেলায় রিসেপশন। হাতে এখন অনেকটা সময় রয়েছে। মোট 4টা গানে নাচবে ওরা সকলে। বেশ মজা করছে ওরা। রাতে ছাদে ছোট করে মেহেদির আয়োজন করবে ছোটরা মিলে। বোতলে করে
পানি খাচ্ছে ইরা। আরশ তার পাশেই রয়েছে বসে। রাফি অর্পণকে জিজ্ঞেস করলো। আচ্ছা, আমরা সবাই এখানে রয়েছি, কিন্তু বলবো কোথায়? ওদের কোনো পারফরমেন্স নেই? জবাবে অর্পণ বলল, বেজায় তোরা তো জানিসই ভাই এসব পছন্দ করে না। বিরক্ত হলো রাফি। প্রলয়কে তার পাঁচে মনে হয় কোনো রসকস নেই এর মাঝে। রাফি বলল, ভাই প্রচণ্ড নিরামিষ, নিজের বিয়েতে অন্তত একটা রোমান্টিক পারফরমেন্স দেওয়া উচিত। আরে ইয়ার, এসব কথা পোলাই ভাইয়াকে বলা আর কলা গাছকে বলা একই কথা। আরশের কথা সকলে হেসে উঠল একত্রে। কিছুক্ষণ ব্রেক নিয়ে ওরা আবার রিহার্সাল করায় মনোযোগী হলো। সন্ধ্যার পর আরও কাজ রয়েছে। চিন্তিত ভঙ্গিতে ঘরে ক্রমাগত পায়চারা করছে মহুয়া। মেয়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে ওনার। তখন ওভাবে ছুটে গিয়েছিল, এরপর আর দেখা হয়নি। এখন বিকেল হতে চলল, কই মায়ের কাছে তো একটিবারও এলো না। মহুয়া ভাবলেন একবার ভূমির ঘরে যাবেন। মেহরাব শিকদার এখনো ভূমির আসল পরিচয় জানেননি। এই ব্যাপারে অবগত মহুয়া, তবে কতক্ষণ সত্যিটা আড়াল থাকবে? মেহরাব শিকদার তো ঠিকই সত্যিটা জেনে যাবে। তখন কি হবে? ভূমির কোনো ক্ষতি করবে না তো লোকটা? এই নিয়ে চিন্তায় অস্থির হয়ে আছেন মহুয়া। লোকটা ভয়ঙ্কর, কিছু সত্যি একমাত্র তিনিই জানেন। এই ব্যাপারে ভূমিকেও তিনি জানাননি কিছু। মেহরাব শিকদার নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ আতঙ্কিত, তা তিনি সেদিন রাতেই বুঝতে পেরেছিলেন। বাকি সত্যগুলো ভূমিকে জানিয়ে দেওয়া প্রয়োজন। মহুয়ার পায়চারি করার মাঝে নাজমা ঘরে প্রবেশ করলেন। মহুয়াকে চিন্তিত দেখে তিনি জিজ্ঞেস করলেন, তুমি এভাবে পায়চারি করছো কেন মহুয়া? নাজমাকে পেয়ে মনে কিছুটা সাহস সঞ্চল হলো। পদচারণ থেমে গেল মহুয়ার। তিনি নাজমার কাছে এগিয়ে গেলেন। বাহিরে একটিবার ভালো করে দেখে নাজমাকে বিছানায় বসিয়ে পড়লেন। ভাবি, আমার মেয়েটা যে সমস্ত সত্যি জেনে গিয়েছে, ও নিজেকে কি করে সামলাবে? যে বাবা তাকে গ্রহণ করেনি, ভাগ্যের পরিহাসে তারই বাড়ির বউ হয়ে এসেছে সে। এসব কি করে সহ্য করবে? এইসব কিছু কি করে সহ্য করবে? সত্যি কখনো চাপা পড়ে থাকে না মহুয়া। একদিন না একদিন সবাই এই সত্যিটা জানবে। তাই অহেতুক চিন্তা করো না। তবু আমার খুব ভয় করে ভাবি, সত্যিটা যেদিন সবাই জানতে পারবে সেদিন কি আমার মেয়েটাকে সবাই মেনে নেবে? আজকাল আমার ভীষণ ভয় হয়। মেয়েটাকে সামলানোর জন্য কি আমি থাকবো? এসব কি ধরনের কথা? থাকবে না মানে কি? আমার জীবনটা এখন অনিশ্চিত। তবে আমার মেয়েটাকে একজন দায়িত্ব জ্ঞান সম্পন্ন ছেলের হাতে তুলে দিলেই আমি নিশ্চিত।